হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মডার্ন ফিশ ফার্মিং। মাছ পোষা বন্ধ করুন, মাছ চাষ শুরু করুন। চ্যাপ্টার ই সিএন রেশিও, এখানে টোটাল 7টি কি লার্নিং রয়েছে। এরই মধ্যে নাম্বার 5, ভেরিয়াস টাইপ অফ অর্গানিক কার্বন সোর্স অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, অর্থাৎ অর্গানিক কার্বনের যে বিভিন্ন সোর্সগুলি রয়েছে সেগুলি কি কি, এবং এরই মধ্যে সবচাইতে ভালো বা সবথেকে বেস্ট অর্গানিক কার্বনের সোর্স কোনটি আর কি। নাম্বার 7, হাউ টু বাইপাস সিএন রেশিও, অর্থাৎ সিএন রেশিওকে আপনি কিভাবে বাইপাস করে বেরিয়ে যাবেন। যদি এর থেকে আরও বেশি সহজে এবং খুবই সহজে যদি বলতে হয়, তবে এভাবেই বলতে হয় যে সিএন রেশিও মেনটেন না করে কিভাবে বায়োফ্লোয়াকে মাছ চাষ করতে হবে। অর্থাৎ সিএন রেশিও মেনটেন না করে বায়োফ্লোয়াকে মাছ চাষ করে হারভেস্ট করে প্রফিট করে বেরিয়ে আসবো, কিন্তু সিএন রেশিও মেনটেন করবো না, সেটা কিভাবে, কেমন? এই দুটি টপিক সম্পর্কে বিস্তারিত ইনফরমেশানগুলি এবং খুবই ভ্যালুয়েবল ইনফরমেশানগুলি আপনারা পেতে চলেছেন এই ডেমো সেশনের মাধ্যমে। নমস্কার, আমি দীপায়ন মণ্ডল, ফাউন্ডার অফ bioflocfarming.in, অ্যাডভান্স ট্রেনিং অন মডার্ন ফিশ ফার্মিং টেকনোলজির এই ডেমো সেশনে আপনাকে স্বাগত জানাই। চ্যাপ্টার ই আর কি সিএন রেশিও, তো এই জন্য চ্যাপ্টার সি হয়ে যাচ্ছিল। চ্যাপ্টার ই সিএন রেশিও, এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে অর্গানিক কার্বনের বিভিন্ন সোর্সগুলি কী কী। এখানে অর্গানিক কার্বনের বিভিন্ন সোর্সগুলি হচ্ছে, নাম্বার 1 সুগার, এখানে 42% কার্বন থাকে। নাম্বার 2 গ্লুকোজ, এখানে 40% কার্বন থাকে। নাম্বার 3 কর্নফ্লাওয়ার, এখানে 44% কার্বন থাকে। এবং হুইস ফ্লাওয়ার নাম্বার 4 আর কি, হুইস ফ্লাওয়ার, এখানে 44% কার্বন থাকে। মোলাসিস 24% কার্বন, এবং রাইস ব্রান এখানে কিন্তু 34% কার্বন। এই সমস্ত অর্গানিক কার্বনগুলি কিন্তু আমরা আমাদের বায়োফ্লক কালচারে ব্যবহার করতে পারবো। এরই মধ্যে ফ্রিকোয়েন্টলি সুগার, রাইস ব্রান, মোলাসিস, এই তিনটে কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি কিন্তু ব্যবহার হয়ে থাকে, খুবই ফ্রিকোয়েন্টলি। রাইস ব্রান ব্যবহারের ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যখন রাইস ব্রান ব্যবহার করা হয় তার আগে কিন্তু একে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় এবং চেষ্টা করা হয় জলের মধ্যে একদম গুলিয়ে ফেলার। ঠিক যেভাবে আটা ময়দা গুলিয়ে ফেলা হয় ঠিক সেভাবে গুলিয়ে ফেলা, তারপরে গিয়ে বায়োফ্লকের পুকুর বা বায়োফ্লক ট্যাঙ্কিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। এর কারণ হচ্ছে যখন আমরা সরাসরি মানে জলের মধ্যে না গুলে যদি আমরা সরাসরি এই রাইস ব্রানকে আমরা বায়োফ্লকের ট্যাঙ্কিতে বা বায়োফ্লক পুকুরে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, এটা জাস্ট একটা গোটা একটা মানে বলের মতো তৈরি হয়ে যাবে। যখনই জলের সঙ্গে এরা মানে সংস্পর্শে আসবে, তখনই যেমন এক বালতি বা এক গামলা বা গামলা আর কি, এর জলের মধ্যে যদি আপনি কিছুটা আটা ফেলে দেন অথবা কিছুটা ময়দা যদি একই সঙ্গে ফেলে দেন, সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু দ্রবীভূত হবে না। ওরা কিন্তু কি করবে, জাস্ট একই জায়গায় জমাট বেঁধে সেখানে একটা মানে রাউন্ড একটা শেপ নিয়ে নেবে, এবং সে কি করবে, জলটাকে সোক অর্থাৎ শুষে নেবে। শুষে নেওয়ার পরে ভারী হয়ে সে কিন্তু ধীরে ধীরে জলের একদম নিচে অর্থাৎ বটমে চলে যাবে। রাইস ব্রান কিন্তু একদম সেম, এও কিন্তু ঠিক তাই, জলের একদম নিচে অর্থাৎ ট্যাঙ্কির একদম বটমে সে কিন্তু পৌঁছে যাবে। ওখানে কিন্তু অ্যানারোবিক জায়গা হোক বা স্লাজ হোক বা অস্বাস্থ্যকর পরিবেশ হোক, সেখানে কিন্তু এসে চুপচাপ দাঁড়িয়ে যাবে। এটাই কিন্তু হয়। ঠিক এইটা অ্যাভয়েড করার জন্য জলে ভালো করে গুলে নিয়ে দ্রবীভূত করে নিয়ে তারপরেই কিন্তু এটাকে জলে ব্যবহার করতে হবে। সুগার এমনই একটা সোর্স রয়েছে যার অর্গানিক কার্বন কন্টেন্টের যে পার্সেন্টেজ, এটা সবসময় প্রায় একই রকম থাকে। কখনো কখনো সামান্য একটু পরিবর্তন হয়, কিন্তু সেটা খুবই সামান্য। সেটা মানে আমাদের মানে বায়োফ্লকের ক্ষেত্রে কিন্তু ততটা এফেক্ট অনুভব করা যায় না। অতএব আপনি যদি ফিক্সড পার্সেন্টেজের অর্গানিক কার্বন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে সুগার একদম বেস্ট। মোলাসিসের ক্ষেত্রে যেটা হয়, আপনি কখনোই একটা নির্দিষ্ট পার্সেন্টেজের মোলাসিস কিন্তু পাবেন না। নির্দিষ্ট কার্বন মানে কার্বন সোর্স পার্সেন্টেজ নির্দিষ্ট কার্বন সোর্স পার্সেন্টেজের মোলাসিস কিন্তু আপনি কখনোই পাবেন না। মোলাসিসের কোয়ালিটির উপরে নির্ভর করে এর কার্বন সোর্সের পরিমাণটা বেশি হবে নাকি এর কার্বন সোর্সের পরিমাণটা কম হবে, কেমন? এ কিন্তু মানে কখনই কিন্তু ফিক্সড হয় না। এখানে যদি আপনাকে এটা আইডেন্টিফাই করতে হয় যে মোলাসিসের কার্বন সোর্সের পরিমাণটা কত, এর দুটি রাস্তা আছে।
একটি রাস্তা হচ্ছে আপনাকে কোনো একটা ল্যাবরেটরিতে যেতে হবে। আপনার চেষ্টা করবেন আপনার কাছাকাছি বা পরিচিত কোনো ল্যাবরেটরিতে, সেখানে গিয়ে জাস্ট আপনি মোলাসিসকে চেক করতে দেবেন। তারাই চেক করে বলে দেবে আপনার মোলাসিসের মধ্যে অর্গানিক কার্বন কন্টেন্টের পরিমাণটা কত আছে। অথবা আপনাকে অন্য একটা পদ্ধতি, যেটা জোগাড় টেকনোলজিও বলা যায় ঠিক আছে, আপনি সেটাও অবলম্বন করতে পারেন। অর্থাৎ আপনার একটা বায়োফ্লক ট্যাঙ্কি রয়েছে, এর মধ্যে ইনঅর্গানিক নাইট্রোজেন অর্থাৎ ট্যান রয়েছে। আপনি 1 কিলোগ্রাম মোলাসিস ব্যবহার করেছেন, 1 কেজি, 1 কেজি মোলাসিস ব্যবহার করেছেন। 1 কেজি মোলাসিস ব্যবহার করার পর আপনার এই বায়োফ্লক ট্যাঙ্ক বা বায়োফ্লক পুকুর থেকে 1 ppm 1 ppm পর্যন্ত ট্যান রিমুভ হয়ে গেছে। এখন আপনাকে দেখতে হবে যে এটা এই যে বায়োফ্লক ট্যাঙ্ক বা পুকুর আপনি যেখান থেকে 1 কেজি বা 1 কিলোগ্রাম মোলাসিস ব্যবহারে 1 ppm ট্যান রিমুভ করেছেন, এর ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি কতটা। যদি এমনটা হয় যে এর ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি আপনার আছে 10,000 লিটার, সেক্ষেত্রে যদি কখনো আপনার 2 ppm যদি আপনার ট্যান যদি রিমুভ করতে হয়, তবে এই 10,000 লিটার ট্যাঙ্কি থেকে কিন্তু আপনাকে 2 কিলোগ্রাম বা 2 কেজি মোলাসিস কিন্তু ব্যবহার করতে হবে। কখনো যদি এমনটা হয় যে আপনার 10,000 লিটার ট্যাঙ্কি নয়, আপনার ট্যাঙ্কিটা হচ্ছে 20,000 লিটার, 20,000 লিটার, যদি এমনটা হয় সেক্ষেত্রে যদি 1 ppm যদি আপনার যদি রিমুভ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2 কেজি মোলাসিস ব্যবহার করতে হবে। এটা জাস্ট একটা রামসাম একটা অ্যামাউন্ট, জাস্ট আপনাকে আইডিয়া করার জন্য, বোঝার জন্য, যাতে আপনি খুব সহজে এই কাজটিকে করে নিতে পারেন। না ল্যাবরেটরিতে যাওয়া, সেটা টেস্ট করা, যদিও যদি আপনার কাছাকাছি থাকে, পরিচিত থাকে, তবে এটা খুব সহজ বিষয়, কিন্তু সবার ক্ষেত্রেই তো এটা সম্ভব হবে না। অতএব চেষ্টা করতে হবে যাতে প্রতিটা মানুষ এমন একটা ব্যবস্থাপনা তৈরি হোক যাতে প্রতিটা মানুষ সেই ব্যবস্থাপনার বেনিফিটটা যাতে নিতে পারে বা খুব সহজে সেই জিনিসটা করতে পারে। তো এটাই হচ্ছে মোলাসিসকে মানে চেক করার বা বোঝার বা মোলাসিসকে আইডেন্টিফাই করার উপায়। এখন কথা হচ্ছে যে আমাদের বেস্ট কার্বন সোর্স কোনটি, অর্থাৎ বেস্ট অর্গানিক কার্বন সোর্স কোনটি। বেস্ট অর্গানিক কার্বন সোর্স হওয়ার জন্য তাকে কিছু বৈশিষ্ট্য থাকে একান্তই প্রয়োজন। কারণ কিছু বৈশিষ্ট্য যেগুলি খুবই প্রয়োজন, সেগুলি ছাড়া কোনোভাবেই কিন্তু একটা কার্বন সোর্সকে সে যেটাই হোক না কেন তাকে বেস্ট বলে দেওয়া যায় না। অর্থাৎ সেই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। বৈশিষ্ট্যগুলি হচ্ছে, নাম্বার 1, হাইলি পিওর, অর্থাৎ এতটাই পিওর হতে হবে তার মধ্যে যেন কোনো রকম কোনো টক্সিক ম্যাটেরিয়াল বা টক্সিক পদার্থ যেন না থাকে, এবং সেটা যেন খুব ইজিলি ব্যাকটেরিয়া কিন্তু খেয়ে নিতে পারে। অর্থাৎ অর্গানিক কার্বনটা আপনি জলের মধ্যে এই কারণেই অ্যাড করছেন যাতে আপনার হেটেরোট্রপিক ব্যাকটেরিয়ারা এই অর্গানিক কার্বনটাকে খেতে পারে। আর অর্গানিক কার্বনটাকে যখন তারা খেয়ে ফেলবে তখন তারা জল থেকে কিন্তু ট্যানকে রিমুভ করবে, আদারওয়াইজ ট্যানকে কিন্তু রিমুভ করতে পারবে না। এখন আপনাকে চেষ্টা করতে হবে আপনার ট্যাঙ্কের ব্যাকটেরিয়া যত সহজে এই হেটেরোট্রপিক ব্যাকটেরিয়াগুলি যত সহজে আপনার এই অর্গানিক কার্বনকে কনজিউম করতে পারবে, ততটা ইজিতে আপনার ট্যাঙ্ক থেকে ট্যান রিমুভ হবে। কেমন? এছাড়াও খুবই অল্প পরিমাণ নাইট্রোজেন থাকতে হবে এবং খুব সহজেই জলে দ্রবীভূত হতে হবে। অবশ্যই যদি এমনটা হয় রাইস ব্রানের মতো, আমি আপনাকে যেটা বলে বুঝিয়েছি যে জাস্ট ট্যাঙ্কের বটমে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে, এটা সমস্যা হবে। অর্থাৎ খুব সহজে জলে দ্রবীভূত হতে হবে এবং ট্যাঙ্কের বটমে গিয়ে সেটেল হতে পারবে না, বা সেটেল হলে চলবে না, মানে সেটেল হবে না সে ট্যাঙ্কের বটমে। অর্থাৎ আপনি জলে দ্রবীভূত করে দেওয়ার পরেও সে যেন ট্যাঙ্কের বটমে গিয়ে সেটেল না হয়, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও লোকালি অ্যাভেলেবেল হতে হবে। লোকালি অ্যাভেলেবেল বলতে যে প্রোডাক্ট বা যে কার্বন সোর্স, অর্গানিক কার্বন সোর্স খুব ভালো, সেটা যদি আপনার লোকালি যদি অ্যাভেলেবেল না হয়, অর্থাৎ আপনি চেষ্টা করছেন সেটাকে ব্যবহার করার, কিন্তু আপনি সেটাকে কোনোভাবেই জোগাড় করতে পারছেন না, আপনার কাছে সেটা অ্যাভেলেবেল নয়, তবে সেটা বেস্ট হয়ে আপনার তো বেনিফিট কিছুই আসছে না। অতএব আপনি তখনই সেটা বেনিফিট অনুভব করতে পারবেন বা বেনিফিট তুলতে পারবেন যখন সেটাকে কিনা আপনি পেয়ে যাবেন আর আপনি সেটা ব্যবহার করতে পারবেন তখনই। ঠিক এই কারণেই লোকালি অ্যাভেলেবিলিটি এটাও কিন্তু সেই প্রোডাক্টের একটা যোগ্যতা। কেমন? তো এই যে সমস্ত কন্ডিশনগুলি রয়েছে, এই কন্ডিশনগুলি একমাত্র মোলাসিসের দ্বারাই পূরণ করা সম্ভব। হ্যাঁ, এই সমস্ত কন্ডিশনগুলি একমাত্র মোলাসিসের দ্বারাই পূরণ করা সম্ভব। এই কারণে মোলাসিসই হচ্ছে সবথেকে বেস্ট
অর্গানিক কার্বন সোর্স। তার মানে এইটা নয় যে আপনি সুগার ব্যবহার করলে আপনার কাজ হবে না বা আপনার বায়োফ্লক প্রজেক্ট ফেল হয়ে যাবে, এমনটা নয় কিন্তু। আপনার রাইস ব্রান যদি ব্যবহার করেন সেক্ষেত্রে যে আপনার বায়োফ্লকের সিএন রেশিও মেনটেন হবে না বা অর্গানিক কার্বন ঠিকঠাক কাজ করবে না, এমনটা নয় কিন্তু। সব থেকে বেস্ট হচ্ছে মোলাসিস। তার মানে এটা নয় যে আপনি সুগার ব্যবহার করলে বা রাইস ব্রান ব্যবহার করলে আপনার কাজ হবে না বা আপনার বায়োফ্লক প্রজেক্ট ঠিকঠাক চলবে না। অবশ্যই চলবে, কিন্তু মোলাসিস হচ্ছে বেস্ট। মোলাসিস হলে সব থেকে বেশি ভালো হয়। কেমন? এছাড়াও আমাদের নাম্বার, এটা তো নাম্বার 5 হলো। নাম্বার 7 আরও আমাদের একটা পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে হাউ টু বাইপাস সিএন রেশিও। মজার বিষয় হচ্ছে সিএন রেশিও অর্থাৎ এই কার্বন এবং নাইট্রোজেন রেশিও, এই কার্বন এবং নাইট্রোজেন রেশিও, নাইট্রোজেন বলতে জলের মধ্যে যে ইনঅর্গানিক নাইট্রোজেন অথবা ট্যান যাকে বলা হয়, সেটা আর কি। মানে সিএন রেশিও সম্পর্কে একটা খুব সুন্দর কথা প্রচলিত আছে যে যদি কেউ বা কোনো ব্যক্তি সিএন রেশিওকে খুব ভালোভাবে যদি জেনে যেতে পারে এবং সেই সঙ্গে যদি সে তার বায়োফ্লক ট্যাঙ্কি বা পুকুরে সিএন রেশিওকে যদি ঠিকঠাক মেনটেন করতে পারে, তবে বায়োফ্লকের 50% তার কাছে একদম ক্লিয়ার। অর্থাৎ 50% সফলতা তার কিন্তু অলরেডি চলে আসছে শুধুমাত্র সিএন রেশিওকে মেনটেন করতে পারার জন্যে। এটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ বায়োফ্লকের সমস্ত কিছু নির্ভর করছে এই সিএন রেশিওর ওপরেই সমস্ত কিছু নির্ভর করছে, এবং সিএন রেশিও মেনটেন করেই কিন্তু সমস্ত কিছু হয়, সেটা আপনি মেনটেন করুক বা না করুন। কেমন? তো এখানে আমি যেটা আপনাদের বলতে চাইছি যে হাউ টু বাইপাস সিএন রেশিও, অর্থাৎ সেই যে মানে খুবই মূল্যবান বিষয় যেটা জানার সঙ্গে সঙ্গে আপনি 50% সফল হয়ে গেছেন বায়োফ্লকে, সেই বিষয়টাকে আপনি কিভাবে বাইপাস করে বেরিয়ে যাবেন, এখানে কিন্তু সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। এবং শুধু একটা পদ্ধতি নয়, কয়েকটা পদ্ধতিতে আপনি কিন্তু এই সিএন রেশিওকে বাইপাস করে বেরিয়ে যেতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতিগুলি কী কী। নাম্বার 1, বাই ইউজিং লো প্রোটিন ফিড। হ্যাঁ, এটা হচ্ছে মজার বিষয়, বাই ইউজিং লো প্রোটিন ফিড। এখানে প্রথমেই বলে রাখি, আপনি যখন কোনো ফিড ব্যবহার করছেন তার প্রোটিন পার্সেন্টেজ 30 হোক বা 40 হোক বা আপনার 25 হোক, যাই হোক না কেন, প্রোটিন পার্সেন্টেজ যাই হোক না কেন, অন অ্যাভারেজ গড়ে গড়ে সেই খাবারের 50%, 50% কিন্তু অর্গানিক কার্বন কিন্তু সেই খাবারের বডি ওয়েটের 50%। অর্থাৎ আপনি যদি 1 কিলোগ্রাম খাবার যদি আপনি বায়োফ্লকের পুকুরে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অলরেডি 500 গ্রাম খাবার 500 গ্রাম কিন্তু অর্গানিক কার্বন আপনি সেই খাবারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার বায়োফ্লক পুকুরে কিন্তু দিচ্ছেন। অর্থাৎ খাবারের মধ্যেই কিন্তু অর্গানিক কার্বন রয়েছে। ঠিক এই কারণে যখন আপনার খাবারের প্রোটিন পার্সেন্টেজ যখন বেড়ে যাবে, তখন কিন্তু আপনার সিএন রেশিওটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আপনার ট্যানের পরিমাণ বাড়ছে, কিন্তু মানে কার্বনের পরিমাণটা তো সেম না, ওটা 50%। আপনার প্রোটিন পার্সেন্টেজ বাড়লে ট্যানের পরিমাণ বাড়ছে, কিন্তু আপনার কার্বন তো বাড়ছে না। ঠিক এই কারণে 40% যখন প্রোটিন হবে তখন আপনার 8.1, এটা হচ্ছে আপনার কার্বন সিএন রেশিও আর কি। সিএন রেশিও অনুযায়ী 8.1 আসছে, 35-এ আসবে 9.2, আর 25-এ আসবেন 12.9 এবং 15-এ আসবে 21.5। অর্থাৎ 21.5 এটা হচ্ছে কার্বন, এবং এর পরে আসবে হচ্ছে নাইট্রোজেন, বাই নাইট্রোজেন। কেমন? অর্থাৎ আপনি যদি 15 প্রোটিনের যদি 15%, অবশ্যই 15%-এর প্রোটিনের যদি খাবার আপনি ব্যবহার করেন আপনার বায়োফ্লকের পুকুরে, সেক্ষেত্রে আপনার সিএন রেশিও মেনটেন হবে 21.5:1। কেমন? এটাই কিন্তু ব্যবহার হবে। আর এই সিএন রেশিও নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে কারো কারো মতে সিএন রেশিও বা 1:15 এটাই হচ্ছে বেস্ট, কারো কারো মতে 1:20 এটাই হচ্ছে বেস্ট, কারো কারো মতে 1:25 বা কখনো কখনো 1:12 এটাই হচ্ছে বেস্ট। কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া যখন কোনো বায়োফ্লক পুকুর বা বায়োফ্লক ট্যাঙ্ক থেকে ইনঅর্গানিক নাইট্রোজেনকে রিমুভ করবে, সে কতটা পরিমাণ ডিজলভ অক্সিজেন নেবে, কতটা পরিমাণ অর্গ্যানিক ম্যাটারকে কনজিউম করবে, কতটা পরিমাণে অর্গ্যানিক কার্বনকে কনজিউম করবে, এটা তো সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করবে যে সে কতটা কনজিউম করবে।
হ্যাঁ, এবং সেই সঙ্গে আপনার আনুষঙ্গিক পরিবেশ, ট্যাঙ্কের মধ্যে যে আপনি সিচুয়েশন তৈরি হয়েছে, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে যে পরিবেশটা মেনটেন হচ্ছে, আপনার ডিজলভ অক্সিজেন, অর্থাৎ ওয়াটার কোয়ালিটি বা ওয়াটার প্যারামিটার, ডিজলভ অক্সিজেন, এই টেম্পারেচার, সলিনিটি, অর্গানিক ম্যাটারের অ্যাভেলেবিলিটি, আপনার বায়োফ্লকের পুকুরের ট্যানের অ্যাভেলেবিলিটি, আপনার কার্বনের পরিমাণ কতটা আছে, আপনার বায়োমাস কতটা আছে, এই সমস্ত কিছুর উপর নির্ভর করেই কিন্তু সেই ব্যাকটেরিয়া তার যতটুকু প্রয়োজন অর্গানিক কার্বন সে কিন্তু ততটুকুই নেবে। আপনি যদি ট্যাঙ্কের বাইরে দাঁড়িয়ে থেকে যদি আপনি তাকে অর্ডার করেন যে 1 গ্রাম ট্যাঙ্কে রিমুভ করার জন্যে 20 গ্রামই কিন্তু অর্গানিক কার্বন নিতে হবে, সেটা কি সম্ভব? অর্ডার ফলো করা সম্ভব নয়। তার যতটুকু প্রয়োজন সে কিন্তু ততটুকুই নেবে। আপনি যতটা কমই দিন না কেন অথবা যতটা বেশিই দিন না কেন, কম দিলে কম প্রয়োজন, মানে কম ট্যান রিমুভ করবে, আর আপনি যদি প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যদি ট্যান রিমুভ করার পরেও যদি সেটা থেকে থাকে তবে থেকে থাকবে। কেমন? তো এভাবেই কিন্তু ব্যাকটেরিয়ারা নিজেরাই কিন্তু সিএন রেশিও মেনটেন করে নেয়। আর যেহেতু আমি যে প্রসঙ্গে ছিলাম আর কি, খাবারের মধ্যে অলরেডি 50% আপনার অর্গানিক কার্বন রয়েছে সেই বিষয়ে। তো এই কারণে যখন আমরা লো প্রোটিন ফিড আপনাদের বায়োফ্লক পুকুরে বা ট্যাঙ্কিতে ব্যবহার করতে শুরু করব, বিশেষ করে 15% থেকে 20%, এই যে যে ফিডের পরিমাণটা, এটা যখন আমরা ব্যবহার করতে শুরু করব, তখন কিন্তু প্রায় সিএন রেশিও কিন্তু আমাদের দ্বারা মেনটেন হয়ে যাবে, প্রায় সিএন রেশিও মেনটেন হয়ে যাবে। অর্থাৎ এখানে 21.5 রয়েছে, আর 20 যদি প্রোটিন হয় সেক্ষেত্রে আপনার 16.1, সেক্ষেত্রে আপনি 18% প্রোটিনের খাবার ব্যবহার করুন, সেক্ষেত্রে প্রায় কিন্তু আপনার সিএন রেশিও মেনটেন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে মেনটেন করতে হচ্ছে না, আপনি যে খাবারটা ব্যবহার করছেন সেই খাবারের মাধ্যমে মেনটেন হচ্ছে। আর আমি এটাই চাই যে খাবারের মাধ্যমে হোক, অন্য যে কোনোভাবে হোক, সিএন রেশিও জাস্ট মেনটেন হয়ে যাক অথবা না হোক, আপনি যেন কখনো সিএন রেশিও মেনটেন করতে না যান, অর্থাৎ আপনাকে যেন করতে না হয়। কারণ আপনাকে যখনই সিএন রেশিও মেনটেন করতে হবে তখন প্রচুর পরিমাণে আপনাকে মোলাসিস কিন্তু জলের মধ্যে অ্যাড করতে হবে। আর যখনই আপনি মোলাসিস জলের মধ্যে অ্যাড করতে শুরু করবেন, আপনার প্রচুর পরিমাণে কিন্তু এক্সেস কস্ট কিন্তু বাড়তে শুরু করবে। আর এক্সেস কস্ট আপনার যতটাই বেশি পরিমাণে বাড়তে শুরু করবে, আপনার মাছের প্রোডাকশান কস্ট কিন্তু ততটাই বাড়তে শুরু করবে, আর ততটাই কিন্তু আপনার প্রফিট কমতে শুরু করবে। ঠিক এই কারণেই আমার সিএন রেশিও মেনটেন না করে সিএন রেশিওকে বাইপাস করে বেরিয়ে যাওয়াই আমার, এই কারণেই আমি বাইপাস করে বেরিয়ে যেতে চাই। এই একটা পদ্ধতি, এছাড়াও আরও পদ্ধতি রয়েছে, আমরা দেখে নেব সেই পদ্ধতিগুলিকে। পদ্ধতি নাম্বার 2, মেক ওয়াটার প্রিপারেশন ডিউরিং 21 ডে। 21 দিন ধরে ওয়াটার প্রিপারেশনের মাধ্যমে সিএন রেশিও বাইপাস করা হয়, বাইপাস করা হবে আর কি, বা বাইপাস করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে 21 ডেজ কেন, আমাদের এখানে 15 দিন নয় কেন, বা 30 দিন নয় কেন? তার কারণ হচ্ছে জলের মধ্যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করতে মিনিমাম 21 দিন বা তার থেকে একটু বেশি দিনের প্রয়োজন হয়। অর্থাৎ 21 দিনের কিছু কম বা বেশি সময় প্রয়োজন হয় বায়োফ্লক ট্যাঙ্কের মধ্যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে সম্পূর্ণভাবে গ্রো করতে। যখন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আপনার বায়োফ্লক ট্যাঙ্ক বা পুকুরের মধ্যে গ্রো করে যাবে, তখন আপনার বায়োফ্লক ট্যাঙ্কির মধ্যে উৎপন্ন যে ট্যান আর কি, ইনঅর্গানিক নাইট্রোজেন, তার একটা বড় অংশ কিন্তু এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের মাধ্যমে কিন্তু জল থেকে রিমুভ করবে এবং কন্ট্রোল করতে শুরু করবে। অর্থাৎ আপনার হেটেরোট্রপিক যে ব্যাকটেরিয়াটা রয়েছে আপনার বায়োফ্লক পুকুরের মধ্যে, তার উপরে কিন্তু আপনার প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ নাইট্রিফিকেশনের মাধ্যমে যে ট্যানটা ট্যাঙ্কি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা তো আর আপনাকে হেটেরোট্রপিক ব্যাকটেরিয়ার মাধ্যমে তো আর করতে হচ্ছে না, অর্থাৎ প্রেশার তো কমবেই। কেমন? আর যখন প্রেশার কমে যাচ্ছে তখন কিন্তু কম পরিমাণ ইনঅর্গানিক কার্বনের প্রয়োজন পড়ছে, অর্গানিক কার্বনের প্রয়োজন পড়ছে। যেহেতু ইনঅর্গানিক নাইট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ অর্গানিক কার্বনের প্রয়োজনটাও কিন্তু কম পড়ছে। এখানেও মজার বিষয় হচ্ছে আপনি যে খাবারটা ব্যবহার করছেন তার প্রায় 50% কিন্তু অর্গানিক কার্বন, প্রায় 50%। অর্থাৎ প্রায় 50% যখন অর্গানিক কার্বন, অর্থাৎ সেই যে কার্বন সোর্সটা আপনি খাবারের মাধ্যমে আপনার বায়োফ্লক ট্যাঙ্কিতে দিয়ে দিচ্ছেন, সেই কার্বন সোর্সের মাধ্যমেই কিন্তু আপনার সিএন রেশিও মেনটেন হয়ে যাচ্ছে। কারণ এক্সেসটা তো আপনার নাইট্রিফিকেশনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এক্সেস ট্যান। ঠিক এইভাবেই কিন্তু আপনার সিএন রেশিওকে বাইপাস করা সম্ভব নাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে গ্রো করার মধ্যে দিয়ে।
অর্থাৎ নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রিফিকেশনের মাধ্যমে করা সম্ভব। এছাড়াও আমাদের অন্যান্য পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে বাই ইউজিং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওখানে তো ট্যাঙ্কের মধ্যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তৈরি করার কথা বলা হয়েছিল, এখানে বলা হচ্ছে যে আপনি আগে থেকে আপনি নাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা তৈরি করে রেখে দিন। আপনাকে 21 দিনে ওয়াটার প্রিপারেশন করতে হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ওয়াটারের ড্রাম নিতে হবে বা চেম্বার নিতে হবে বা কিছু একটা নিতে হবে, যেখানে আপনাকে একটা এরিয়েশন সিস্টেম ইনস্টল করতে হবে। কারণ যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিজলভ অক্সিজেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিজলভ অক্সিজেন ছাড়া কিন্তু এরা কোনোভাবেই খুব ভালোভাবে বংশবৃদ্ধি করতে পারে না, খুব ভালোভাবে ট্যাঙ্ককে রিমুভ করতে পারে না। অর্থাৎ ব্যাকটেরিয়াদের যখন কলোনি তৈরি করতে হবে বা ব্যাকটেরিয়া তৈরি করতে হবে, তখন তাকে উপযুক্ত পরিবেশ হিসাবে প্রচুর পরিমাণে তাকে খাবার দিতে হবে এবং সেই সঙ্গে উপযুক্ত জল আবহাওয়া দিতে হবে। তার জন্য টেম্পারেচার ঠিকঠাক হওয়া চাই, অক্সিজেনটাও ঠিকঠাক হওয়া চাই। অতএব আপনি কি করবেন, আপনাকে একটা চেম্বার নিতে হবে, সেটা আপনি প্লাস্টিকের ড্রাম নিতে পারেন অথবা একটা বায়োফ্লক পুকুরি আপনি নিয়ে নিতে পারেন। সেটা আপনার ফার্মের ক্যাপাসিটি বা ফার্মের প্রয়োজন অনুযায়ী নিয়ে তার মধ্যে প্রচুর পরিমাণে আপনি K1 মিডিয়া ইনস্টল করবেন। মানে ইনস্টল বলতে স্টক করবেন আর কি, প্রচুর পরিমাণে। K1 মিডিয়ার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে সারফেস থাকে, এরই মধ্যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলি কিন্তু বাসা বাঁধতে শুরু করে। এর জন্যে আপনাকে অর্গানিক কার্বন সোর্স হিসেবে মোলাসিস কিন্তু ব্যবহার করতে হবে না। নাইট্রিফাইং ব্যাকটেরিয়াদের ইনঅর্গানিক কার্বন সোর্সের প্রয়োজন হয়। ওরা কিন্তু CO2 থেকে ইনঅর্গানিক কার্বনকে কিন্তু নিয়ে নেয় মাল্টিপ্লাই করার জন্য, খেয়ে বেঁচে থাকার জন্য এবং নিজেদের গ্রো করার জন্য এবং মাল্টিপ্লাই করার জন্য, তৈরি হওয়ার জন্য। কিন্তু মাল্টিপ্লাই করার জন্য কিন্তু এদের ট্যানের প্রয়োজন। উইদাউট ট্যান এরা কিন্তু মাল্টিপ্লাই করতে পারবে না। অতএব আপনি যে চেম্বারটা তৈরি করছেন, এখানে আপনার এরিয়েশন দিতে হবে, এটা ঠিকই, টেম্পারেচার মেনটেন করতে হবে, এটাও ঠিকই। সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ট্যানের সোর্স দিতে হবে, তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো হওয়া সম্ভব। এইভাবে আপনি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করে নেবেন। পরবর্তীতে যখন আপনি ওয়াটার প্রিপারেশন করছেন, তখন এইখান থেকে জল নিয়ে আপনি সেই ট্যাঙ্কিতে হোক বা পুকুরে হোক প্রচুর পরিমাণে আপনি দিয়ে দেবেন। যখনই আপনাকে দিয়ে দেবেন, তখন আপনাকে আর 21 ডেজ অপেক্ষা করতে হবে না। তখন আপনি সঙ্গে সঙ্গে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া পেয়ে যাচ্ছেন। আর যখনই সঙ্গে সঙ্গে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আপনি পেয়ে যাচ্ছেন, তখনই সে তার কাজ শুরু করছে এবং ট্যাঙ্কের মধ্যে উৎপন্ন হওয়া একটা বড় অংশের ট্যানকে সে কিন্তু রিমুভ করতে শুরু করছে। আর যখন সেটা রিমুভ করতে শুরু করে দেবে, আর একটু আগেই আমি আপনাকে যে কথা বলে বুঝিয়েছি, যে প্রতিটা খাবারের মধ্যে অনুমান 50% পর্যন্ত কার্বনের পরিমাণ থাকে, অর্থাৎ প্রতি কেজি খাবারে 500 গ্রাম কিন্তু কার্বন থাকে। কার্বন অর্থাৎ অর্গানিক কার্বন থাকে। আর সেটাই কিন্তু তখন CN রেশিও নিজেরাই মেনটেন করে নেবে। আর মেনটেন করে নেওয়ার জন্য আপনাকে করতে হবে না। আর আপনি যখন CN রেশিও মেনটেন করবেন না, তখন আপনাকে কিন্তু এক্সেস মোলাসিস ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে কিন্তু আপনার এক্সেস কস্ট কিন্তু বাড়বে না। আর এটাই আমার উদ্দেশ্য, যে এক্সেস কস্ট যেন না বাড়ে। এবার কথা হচ্ছে, প্রাকৃতিকভাবে আপনি তৈরি করতে পারেন এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলিকে, অথবা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, যেটা আপনার পক্ষে সুবিধা হয়। আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি সরাসরি বায়োফ্লকের ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারেন এবং একই রকমভাবে কার্যকরী, কোনো সমস্যা নেই। এই সমস্ত কিছু পরীক্ষিত এবং প্রমাণিত। ঠিক আছে। এছাড়াও আরও যদি অন্য পদ্ধতি থেকে থাকে আমরা দেখে নিই CN রেশিওকে বাইপাস করার জন্য। ফ্রেশ ওয়াটার কালচার, এখানে কিন্তু একে কিন্তু CN রেশিও বাইপাস বলে না, এটা জাস্ট চালাকি। অর্থাৎ আমি ব্যাকটেরিয়া কালচারই করব না, তবে আমার CN রেশিও মেনটেন করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, বলে বোঝাতে পারছি? আমি কি বলে বোঝাতে পারছি? আমি ব্যাকটেরিয়া কালচার করবই না, তবে আমি CN রেশিও কেন মেনটেন করব? আপনি জল ড্রেন করে আমি জলের মধ্যে তৈরি হওয়া ট্যান অর্থাৎ ইনঅর্গানিক নাইট্রোজেন একে মেনটেন করব, এবং জল ড্রেন করে জলের মধ্যে উৎপন্ন হওয়া অর্গানিক ম্যাটারকে আমি কন্ট্রোল করব। জল ড্রেন করে বাইরে বের করে দেবো এবং ফ্রেশ ওয়াটারকে আমি ট্যাঙ্কের মধ্যে জলে প্রবেশ করাবো, এভাবেই ফ্রেশ ওয়াটার কালচারের মাধ্যমে। ঠিক আছে। তো এই সমস্ত পদ্ধতিতে আমরা CN রেশিওকে কিন্তু বাইপাস করে বেরিয়ে যেতে পারি। এই প্রতিটা পদ্ধতি কিন্তু খুবই এফেক্টিভ।
আপনি প্র্যাকটিক্যাল ব্যবহার করার সঙ্গে সঙ্গে মানে প্র্যাকটিক্যালি এই মানে পদ্ধতিগুলি ইমপ্লিমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি বেনিফিট পেতে শুরু করবেন। আমি যে কথাটা বারবার বলি না যে আপনি ইমপ্লিমেন্ট করার সঙ্গে সঙ্গে বেনিফিট পেতে শুরু করবেন, তারই মধ্যে এই একটা ইনফরমেশান। কিন্তু এই রকম ধরনের প্রচুর ইনফরমেশান রয়েছে, এগুলো এখনও আপনাকে দেওয়া বাকি, যে আপনি ইমপ্লিমেন্ট করার সঙ্গে সঙ্গেই আপনি বেনিফিট পেতে শুরু করবেন। এই ডেমো সেশনের ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে এই সিরিজের ইন্ট্রোডাকশন ভিডিওটি অবশ্যই দেখবেন। এছাড়াও যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় বা যদি জানতে চান তবে আপনি আমাদের ওয়েবসাইট www.bioflagfarming.in এ ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্তই। নমস্কার।